ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আফিরা আলম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, লালমাটিয়া মহিলা কলেজ। আজকে আমি ইসলামিক ব্যাংকিং কোর্সটির লেকচার 4 স্টার্ট করব, অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য লেকচার ইজ লিকুইডিটি ম্যানেজমেন্ট। ওয়েলকাম টু ইসলামিক ব্যাংকিং ক্লাস। BBA Honors, third year, Department of Finance and Banking. Chapter 5, Liquidity Management, তারল্য ব্যবস্থাপনা। আজকে আমরা কি কি বিষয় পাঠ করব? আমাদের পাঠের বিষয়গুলো হচ্ছে তারল্য কি, তারল্যের উৎসগুলো কি কি, ইসলামী ব্যাংকের তারল্য নীতি কি, ইসলামী ব্যাংক সমূহে তারল্য সংরক্ষণ কিভাবে করা যায়, ইসলামী ব্যাংকে তারল্য রক্ষার প্রয়োজনীয় উপায় বা রক্ষা কবচগুলো কি কি, তারল্য ঝুঁকি ও সুদহার ঝুঁকির মধ্যে পার্থক্য, ইসলামী ব্যাংকে তারল্য সম্পর্কিত তথ্যসমূহ আলোচনা করব। প্রথমেই আমরা জানব যে তারল্য কি। কোন সম্পদকে নগদ টাকায় পরিণত করাই হচ্ছে কি তারল্য। ব্যাংকে অবশ্যই তারল্য নীতি মেনটেন করে চলতে হয়। আমানতকারীদের নগদ অর্থের চাহিদা পূরণের জন্য ব্যাংক নগদ অর্থ হাতে মজুদ রাখে, অর্থাৎ স্বল্প সময়ে সম্পত্তি নগদ অর্থে রূপান্তর করার ক্ষমতাকে তারল্য বলা হয়। খুব স্বল্প সময়ে সম্পত্তি নগদ অর্থে রূপান্তর করার ক্ষমতাকে কি বলা হচ্ছে? তারল্য বলা হচ্ছে। ব্যাংকে অবশ্যই ব্যাংকের যে অনেকগুলো নীতি আছে তার মধ্যে তারল্য নীতি অবশ্যই কি করতে হয়? মেনে চলতে হয়। যেসব সম্পত্তি যত দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় সে সম্পত্তি তত বেশি তরল বলে গণ্য হয়। যে সকল আমরা সম্পত্তিগুলো খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারবো, অর্থাৎ খুব দ্রুত সেল করে নগদ টাকায় রূপান্তর করতে পারবো, সে সকল সম্পত্তির তারল্য কি হবে? বেশি হবে। মূলত নগদ অর্থ ও ব্যাংক জমা হচ্ছে ব্যাংকের সবচেয়ে তরল সম্পদ। তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে তারল্য বলতে কি বোঝানো হচ্ছে? তারল্য বলতে প্রতিষ্ঠানের নগদ অর্থ পরিশোধ করার ক্ষমতাকে বোঝায়। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমরা বলবো তারল্য বলতে প্রতিষ্ঠানের অর্থাৎ ব্যাংকের নগদ অর্থ পরিশোধ করার ক্ষমতাকে বোঝানো হচ্ছে। তারল্যের উৎসগুলো কি কি? তারল্যের অনেকগুলো উৎস রয়েছে, আমি 5টি উৎস দেখিয়েছি এখানে। প্রথমটি হচ্ছে নগদ অর্থ। ব্যাংকের সবচেয়ে প্রধান তরল সম্পদ হলো নগদ অর্থ। ব্যাংক ব্যবসায়ে নগদ অর্থ বলতে ব্যাংকের ভোল্টে রক্ষিত কাগজি ও ধাতব মুদ্রার সমষ্টিকে বোঝানো হয়। ব্যাংকের ভোল্টে যে কাগজি এবং ধাতব মুদ্রা রাখা হয় তার সমষ্টিকে বোঝানো হয়। কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সঞ্চিতি ও নিজস্ব হিসাবে রক্ষিত উদ্বৃত্ত অর্থ। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিটা ব্যাংকে কি করতে হয়? কেন্দ্রীয় ব্যাংকে কিছু অর্থ রিজার্ভ রাখতে হয়, সেটাকেই বলা হচ্ছে নগদ জমা সঞ্চিতি। এবং নিজস্ব হিসাবে এবং নিজেদের ব্রাঞ্চে অথবা হচ্ছে প্রধান শাখায় কি করতে হয়? কিছু অর্থ জমা রাখতে হয়, সেটাকে বলা হচ্ছে নিজস্ব হিসাবে রক্ষিত উদ্বৃত্ত অর্থ। এবং অন্যান্য ব্যাংকে রক্ষিত চলতি আমানতের জের। এই তিনটা মিলে হচ্ছে নগদ অর্থ। 2 নম্বর হচ্ছে ট্রেজারি বিল। ব্যাংক সরাসরি ট্রেজারি বিলে বা প্রথম শ্রেণী সরকারি সিকিউরিটিতে নগদ অর্থ বিনিয়োগ করতে পারে। ব্যাংক ট্রেজারি বিলে বা প্রথম শ্রেণীর যে সিকিউরিটি গুলো আছে, গভর্নমেন্ট যে সিকিউরিটি গুলো আছে সেগুলোতে নগদ অর্থ বিনিয়োগ করতে পারে। প্রয়োজনে এরূপ অগ্রিম ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করতে পারে। আচ্ছা, ট্রেজারি বিল সম্পর্কে আমি একটু বলবো। সরকারের যখন অর্থের প্রয়োজন হয় স্বল্প মেয়াদে, স্বল্প মেয়াদ বলতে আমরা বুঝি 1 বছর বা তার কম সময়ের জন্য, তখন সরকারের ট্রেজারি বিভাগ কি করে থাকে? এই ট্রেজারি বিল বাজারে বিক্রয় করে
তহবিল সংগ্রহ করে। এই ধরনের ট্রেজারি বিলগুলো বাজারে বাট্টায় সেল করা হয়। বাট্টায় বলতে বোঝানো হচ্ছে লিখিত মূল্য বা ফেস ভ্যালু যা তার চেয়ে কম দামে বাজারে সেল করা হয়। সে ফর এক্সাম্পল, একটা ট্রেজারি বিলের লিখিত মূল্য যদি ১,০০০ টাকা হয়, বাজারে যদি ৯০০ টাকায় বিক্রি করা হয়, তার মানে ৯০০ যে ক্রেতা সে ৯০০ টাকা ধার দিচ্ছে এবং মেয়াদান্তে সে সরকারের কাছ থেকে ১,০০০ টাকা পাবে। এই যে ১,০০০ এবং ৯০০ টাকার যে ডিফারেন্স ১০০ টাকা, সেটাই হচ্ছে কি যে ক্রেতা বা ব্যাংক, এখানে ব্যাংকের কথা বলছি, তার হচ্ছে কি লাভ। এই ধরনের ট্রেজারি বিলেও কি করতে পারে, ব্যাংক ইনভেস্ট করতে পারে। ৩ নাম্বার হচ্ছে স্বল্পকালীন নোটিশে বা চাহিদা মাত্র দেয় ঋণ। ঋণ গ্রহীতা চাহিদা মাত্র বা স্বল্পকালীন নোটিশে ঋণ পরিশোধ করতে বাধ্য থাকবে এই শর্তে যে ঋণ মঞ্জুর করে। অর্থাৎ খুব স্বল্পকালীন নোটিশে ঋণ পরিশোধ করতে বাধ্য থাকবে এই ধরনের শর্তে যদি ঋণ মঞ্জুর করা হয়, তখন তাকে বলা হচ্ছে স্বল্পকালীন নোটিশে বা চাহিদা মাত্র দেয় ঋণ। বিভিন্ন ব্যাংক এবং শেয়ার বাজারের সদস্যদের যে ব্যাংকগুলো আছে, তারা এইরূপ ঋণ মঞ্জুর করে থাকে। ৪ নম্বর হচ্ছে বাট্টাকৃত বিল। বাণিজ্যিক ব্যাংক বিনিময় বিল বাট্টাকরণ করে থাকে। আমরা জানি বিনিময় বিল বাট্টাকরণ করে থাকে। মেয়াদি বিনিময় বিল স্বীকৃতির পর পূর্ণতা প্রাপ্তির দিন পর্যন্ত এর প্রাপককে অর্থ সংগ্রহের জন্য অপেক্ষা করতে হয়। বিনিময় বিলের একটা মেয়াদ থাকে। মেয়াদ যতদিন পূর্তি হয়নি তার আগে যদি অর্থের প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে বিনিময় বিলের গ্রাহক কি করতে পারে, ব্যাংকে গিয়ে বিনিময় বিলটা বাট্টাকরণ করে নগদ টাকায় রূপান্তর করতে পারে। আমি একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরি মিস্টার এক্স মিস্টার ওয়াই এর কাছে ১০,০০০ টাকার পণ্য ধারে বিক্রয় করে একটি বিনিময় বিল দিল। মিস্টার এক্স কি করলো, মিস্টার ওয়াই এর কাছে ১০,০০০ টাকার পণ্য ধারে বিক্রয় করে একটা বিনিময় বিল দিল। এখন মিস্টার এক্স উক্ত বিলটি ৩% বাট্টায় ব্যাংকের নিকট বাট্টা করে। এতে মিস্টার এক্স পাবে ৯,৭০০ টাকা। কারণ আমরা জানি ১০,০০০ টাকা ৩% হচ্ছে কত টাকা, ৩০০ টাকা। ৩০০ টাকা বাদ দিয়ে ১০,০০০ থেকে যদি আমরা ৩০০ বাদ দিই, তাহলে কত থাকে, ৯,৭০০ টাকা। আর ব্যাংক মেয়াদ পূর্তিতে ১০,০০০ টাকা মিস্টার ওয়াই এর নিকট থেকে আদায় করে নিবে। সুতরাং ব্যাংকের লাভ হচ্ছে ১০,০০০ বিয়োগ ৯,৭০০ অর্থাৎ ৩০০ টাকা। এভাবে ব্যাংক কি করতে পারে, বিনিময় বিল বাট্টাকরণ করে করতে পারে। ৫ নাম্বার হচ্ছে বন্ড ও সিকিউরিটিজ ক্রয়। বাণিজ্যিক ব্যাংক তারল্য সংরক্ষণের নিমিত্তে স্বল্প মেয়াদী সরকারি স্বায়ত্তশাসিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের বন্ড, সার্টিফিকেট ইত্যাদি ক্রয় করে থাকে। বাণিজ্যিক ব্যাংক এরূপ সম্পত্তি কেন্দ্রীয় ব্যাংকে বন্ধক রেখেও কি করতে পারে, নগদ অর্থে প্রয়োজন মেটাতে পারে। ঠিক বাণিজ্যিক ব্যাংকের মতো ইসলামী ব্যাংকও কি করতে পারে, এই ধরনের সিকিউরিটিজ গুলো কি করতে পারে, বন্ড বা সিকিউরিটিজ গুলো কি করতে পারে, ক্রয় করতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকে এগুলো সম্পত্তি হিসেবে বা রিজার্ভ হিসেবেও কি করতে পারে, বন্ধক রাখতে পারে। অবশ্যই এখানে বন্ড বলতে ইসলামিক বন্ডকে বোঝানো হচ্ছে, অন্য কোনো বন্ড নয়। যে ক্ষেত্রে সুদ পরিশোধ করা হবে বা সুদ পাওয়া যাবে, ওই ধরনের বন্ডে কিন্তু কি করা যাবে না, ইনভেস্ট করা যাবে না। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে ইসলামী ব্যাংকের তারল্য নীতি বলতে কি বুঝো? ইসলামী ব্যাংক হলো ধার করা অর্থের ধারক, তাই ধার করা অর্থ চাহিদা মাত্র তার মালিককে ফেরত দেওয়া হয়। ইসলামী ব্যাংকের অন্যতম মূল নীতি হচ্ছে তারল্য নীতি। তাই ইসলামী ব্যাংকে বিচক্ষণতার সাথে তারল্য নীতি অনুসরণ করতে হয়। মক্কেলদের তাৎক্ষণিক নগদ অর্থের প্রয়োজন মেটাতে ইসলামী ব্যাংকে মোট আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ ব্যাংকে নগদ জমা রাখতে হয়। যারা গ্রাহক আছে তাদের তাৎক্ষণিক নগদ অর্থের প্রয়োজন মেটানোর জন্য ইসলামী ব্যাংকে কি করতে হয়, মোট আমানতের একটা নির্দিষ্ট অংশ ব্যাংকে নগদ জমা রাখতে হয়। এই অর্থ আমানতকারীদের তাৎক্ষণিক দাবি এবং ব্যাংকের বিভিন্ন দৈনন্দিন কার্যাবলী সম্পাদনে ব্যবহৃত হয়। কেন রাখতে হয়? দুটো মূল অবজেক্টিভস বা মূল উদ্দেশ্য। একটি হচ্ছে কি আমানতকারীদের তাৎক্ষণিক দাবি পূরণের জন্য, এবং হচ্ছে কি ব্যাংকে যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আছে, ডেইলি যে দৈনন্দিন যে কার্যাবলীগুলো আছে, সেগুলো সম্পাদন করার জন্য কি করতে হয়, নগদ অর্থ হাতে রাখতে হয়।
ব্যাংকে রক্ষিত আমানতের এই নির্দিষ্ট নগদ অর্থকে ব্যাংকের ভাষায় তারল্য বলে। ব্যাংকের নিকট এ তারল্যের নীতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারল্যের অবস্থা একদিকে আমানতকারীদের আস্থা সংরক্ষণ করে, খুব বেশি তারল্য রাখলে সেই ক্ষেত্রে ঠিক কি হবে, আমানতকারীদের আস্থা সংরক্ষিত হবে, কিন্তু অপরদিকে বিনিয়োগ সম্ভাবনাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। অধিক বিনিয়োগ তারল্য সংকট সৃষ্টি করে, আবার অধিক তারল্য অলস অর্থের জন্ম দেয়। অধিক যদি আমরা বিনিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারল্য সংকটের সৃষ্টি হবে। আবার যদি অধিক তারল্য অর্থাৎ অধিক তরল সম্পদ আমরা রাখি, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক যদি অধিক তরল সম্পদ রাখে তাহলে সেই ক্ষেত্রে অলস অর্থের জন্ম দেয়। তাই সঠিক তারল্য নির্ধারক ব্যাংকের সফলতার চাবিকাঠি। এমনভাবে তরল সম্পদ রাখতে হবে যাতে মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি পায়, আবার তারল্য কি হয় ঠিক মতো থাকে। তারল্যের পরিমাণ কতগুলো নিয়ামক দ্বারা প্রভাবিত হয়, এগুলো হচ্ছে আমানতকারীর পেশা ও ব্যাংকের নীতি। আমানতকারী পেশা এবং ব্যাংকের নীতির উপর ডিপেন্ড করে কোন ধরনের আমানতকারী ব্যাংকে অর্থ জমা রাখছে এবং ব্যাংকের কি পলিসি, ব্যাংকের বিনিয়োগ নীতি কি, ব্যাংকের সফলতা, শেয়ার বাজারের অবস্থা, হিসাবের প্রকৃতি ও ধরন, হিসাবের প্রকৃতি এটা কি মেয়াদি হিসাব না সঞ্চয়ী হিসাব, এগুলো কি করতে হবে, খেয়াল করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নীতি, ব্যাংকের শাখা ইত্যাদির উপর ডিপেন্ড করে। তবে এই ক্ষেত্রে সর্বোপরি যে বিষয়ের উপর নির্ভর করতে হয় তা হচ্ছে ইসলামী ব্যাংকের যে ব্যাংকাররা আছে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা। আচ্ছা, ইসলামী ব্যাংক সমূহের তারল্য সংরক্ষণ বর্ণনা করো। প্রথমটি হচ্ছে নগদ জমা সংরক্ষণ। অন্যান্য ব্যাংকের ন্যায় ইসলামী ব্যাংকেও তার চলতি ও মেয়াদি আমানতের উপর 5% বাংলাদেশ ব্যাংকের কাছে নগদ আকারে রাখতে বাধ্য। চলতি এবং মেয়াদি আমানতের 5% কি করতে হবে, বাংলাদেশ ব্যাংক অর্থাৎ আমাদের কেন্দ্রীয় ব্যাংকে কি করতে হবে, নগদ আকারে রাখতে বাধ্য থাকবে ইসলামী ব্যাংক। অবশ্য বাংলাদেশ ব্যাংক নগদ রিজার্ভ হার সময় সময় কি করতে পারে, পরিবর্তন করতে পারে। চাইলে কেন্দ্রীয় ব্যাংক দ্যাট মিন্স কি বাংলাদেশ ব্যাংক কি করতে পারে, এই রিজার্ভের হার বাড়াতে বা কমাতে পারে। 2 নাম্বার হচ্ছে বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ। ইসলামী ব্যাংক যেহেতু সুদভিত্তিক সিকিউরিটি ক্রয় করে না, সেহেতু ইসলামী ব্যাংক 5% নগদ জমা সংরক্ষণ হিসাবের সাথে আরো 5% সহ মোট 10% ফান্ড নগদ আকারে বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ করে। যেহেতু ইসলামী ব্যাংক সুদভিত্তিক সিকিউরিটি ক্রয় করে না, এই কারণে রিজার্ভের হারটা গতানুগতিক যে ব্যাংকগুলো আছে তা সেই ব্যাংকগুলোর চেয়ে কম হারে কি করতে হয়, সংরক্ষণ করতে হয়। অর্থাৎ মোট 10% ফান্ড কি করতে হয়, বিধিবদ্ধ তারল্য আকারে সংরক্ষণ করতে হয়। 3 নাম্বার হচ্ছে স্বল্প মেয়াদী বিনিয়োগ। ইসলামী ব্যাংক সমূহ স্বল্প মেয়াদী মুদারাবায় বিনিয়োগ করে থাকে, যাতে স্বল্প মেয়াদে উক্ত বিনিয়োগকে নগদ অর্থে রূপান্তর করে গ্রাহকের চাহিদা মেটাতে পারে। স্বল্প মেয়াদী সিকিউরিটিজে ইনভেস্ট করবে, মুদারাবা সিকিউরিটিজে ইনভেস্ট করবে, যাতে খুব স্বল্প সময়ে নগদ অর্থে রূপান্তর করে গ্রাহকের চাহিদা মেটাতে পারে। শাখায় সংরক্ষণ। ইসলামী ব্যাংকগুলো দৈনন্দিন লেনদেনের চাহিদা মেটানোর জন্য শাখায় কিছু পরিমাণে নগদ অর্থ সংরক্ষণ করে, যাতে তাৎক্ষণিকভাবে গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ প্রদান করা যায়। অর্থাৎ চাহিদা অনুযায়ী যাতে গ্রাহকের চাহিদা অনুযায়ী যাতে অর্থ প্রদান করা যায়, এজন্য কিছু করতে হয়, ব্রাঞ্চে কি করতে হয়, দৈনন্দিন লেনদেন করার জন্য এবং গ্রাহকের চাহিদা মোতাবেক নগদ অর্থ প্রদান করার জন্য কিছু পরিমাণ নগদ অর্থ কি করতে হয়, ব্রাঞ্চে বা শাখায় কি করতে হয়, সংরক্ষণ করতে হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইসলামী ব্যাংকে তারল্য রক্ষার প্রয়োজনীয় উপায় বা রক্ষা কবচগুলো কি কি, উপায়সমূহ বা রক্ষা কবচগুলো কি কি। প্রথমটি হচ্ছে নগদ অর্থ। ব্যাংকে তারল্য রক্ষার সর্বাধিক উল্লেখযোগ্য কৌশল হচ্ছে নগদ অর্থ। ব্যাংকের হাতে নগদ অর্থ বলতে ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়ের ভোল্টে রক্ষিত টাকা, অপরাপর ব্যাংকে জমাকৃত অর্থ এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফান্ডে রক্ষিত তহবিলকে বুঝিয়ে থাকে। কোথায় কোথায় রাখবে, ব্যাংকের প্রধান কার্যালয়ে রাখবে, শাখা কার্যালয়ে রাখবে,
ভোল্টেজে টাকা রাখবে সেগুলো, আর হচ্ছে কি অন্যান্য ব্যাংকে জমা রাখতে পারে, এবং কেন্দ্রীয় ব্যাংকে যে রিজার্ভ ফান্ডে রাখে সেটাকে কি বলা হচ্ছে, হাতে নগদ অর্থ বলা হচ্ছে, ব্যাংকের হাতে নগদ অর্থ। এই ধরনের সম্পদের পরিমাণ বেশি হলে তাতে তারল্য বিচারে ইসলামী ব্যাংক অধিক নিরাপদ হলেও ব্যাংকের জন্য তা ক্ষতিকর। বেশি পরিমাণে হলে সেই ক্ষেত্রে নিরাপদ হবে, ঠিক আছে, কিন্তু ব্যাংকের জন্য তা ক্ষতিকর, কারণ এই অর্থ মূলত অলস অর্থ হিসেবে ব্যাংকে জমা থাকে, যা থেকে আয়ের পথ বন্ধ থাকে। নগদ অর্থে অনুপাত অনুসরণের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করতে হয়। প্রথমটি হচ্ছে স্থানীয় ব্যবসায়ী পরিস্থিতি। স্থানীয় ব্যবসা সংক্রান্ত পরিবেশ পরিস্থিতি ও নগদ অনুপাতকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। স্থানীয় ব্যবসা পরিস্থিতি, এখন যে এরিয়াগুলো বিজনেস এরিয়া, সেই ক্ষেত্রে অবশ্যই যে ইসলামী ব্যাংকের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোকে কি করতে হবে, নগদ অর্থের পরিমাণ বাড়িয়ে রাখতে হবে, কারণ সেক্ষেত্রে লেনদেনটা কি হবে, নগদ অর্থের প্রয়োজন বেশি পড়ে এবং লেনদেনটাও বেশি হবে। আবার মৌসুমী ব্যবসায়ীদেরকে খেয়াল রেখেও কি করতে হবে, ইসলামী ব্যাংকে নগদ অর্থের পরিমাণ বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ মৌসুমী ব্যবসায়ীর ক্ষেত্রে নগদ অর্থের পরিমাণ বেশি পরিমাণে সংরক্ষণ করতে হবে। মক্কেলদের লেনদেনে অভ্যস্ততা, গ্রাহকগণ যদি অধিক হারে ইসলামী ব্যাংকে হিসাবের মাধ্যমে লেনদেন করে থাকে, তবে প্রত্যহ উত্তোলনের পাশাপাশি প্রচুর নগদ অর্থ আমানত হিসেবে ব্যাংকে জমা পড়ে। এতে ব্যাংকের প্রচুর নগদ অর্থ সংরক্ষণ করার প্রয়োজন পড়ে না। গ্রাহকরা যদি অধিক হারে লেনদেন করে থাকে, তাহলে দেখা যায় যে প্রতিদিন উত্তোলনের পাশাপাশি ব্যাংকে কি হচ্ছে, প্রচুর পরিমাণে নগদ অর্থ জমা পড়ছে। যদি এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকের প্রচুর পরিমাণে নগদ অর্থ সংরক্ষণ করার তেমন প্রয়োজন নেই। গ নাম্বার হচ্ছে বা 3 নাম্বার হচ্ছে নিকাশগড়ের সুবিধা। নিকাশগড়ের সুবিধা বৃদ্ধি পেলে আন্তঃব্যাংকিং লেনদেনের পরিমাণও বৃদ্ধি পায়, ফলে নগদ অর্থ লেনদেন বা অধিক নগদ অনুপাত সংরক্ষণের প্রয়োজনীয়তা কমে আসে। নিকাশগড়ের যদি সুবিধা বেড়ে যায়, আন্তঃব্যাংকিং লেনদেনের পরিমাণও বৃদ্ধি পাবে এবং দেনা পাওনা খুব দ্রুত নিষ্পত্তি হবে, ফলে এই ক্ষেত্রে নগদ অনুপাতের সংরক্ষণের প্রয়োজনীয়তা কমে আসে। হিসাবের ধরন, ব্যাংকে তারল্য রক্ষায় হিসাবের ধরনও এই ক্ষেত্রে বিবেচনায় আনা হয়। ব্যাংকে চলতি হিসাবে জমার পরিমাণ যদি বেশি হয়, তবে নগদ অনুপাতও বেশি হতে পারে। যদি চলতি হিসাবে জমার পরিমাণ যদি বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে নগদের অনুপাতও বেশি রাখতে হবে, কারণ চলতি হিসাবে গ্রাহকরা যে কোনো সময় অর্থ উত্তোলন করতে পারে। এই কারণে ব্যাংকে কি করতে হবে, নগদ অনুপাতের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। প্রতিবেশী ব্যাংকের অবস্থা, স্থানীয়ভাবে অন্যান্য বিভিন্ন ইসলামী ব্যাংক সমূহ কি পরিমাণ নগদ অনুপাত সংরক্ষণ করে তাও বিবেচনা করতে হবে। এই নগদ অনুপাতের হার অধিক হলে অন্যান্য ইসলামী ব্যাংকেও কি করতে হবে, সেভাবে সংরক্ষণ করতে হবে। যদি প্রতিবেশী ব্যাংক কি করে থাকে, নগদ অনুপাত একটু বেশি সংরক্ষণ করে থাকে, যে অনুপাতে সংরক্ষণ করছে সে অনুপাতেও কি করতে হবে, ইসলামী ব্যাংকে সংরক্ষণ করতে হবে। আমানতের আকার ও হিসাব সংখ্যা, আমানতের পরিমাণ কম হলে বা হিসাব সংখ্যা বা আমানতকারীর সংখ্যা অধিক হলে, আমানতের পরিমাণ কম কিন্তু আমানতকারীর সংখ্যা অধিক, সেক্ষেত্রে নগদ অনুপাত কম সংরক্ষণ করলেও চলবে। আবার বলছি, আমানতের পরিমাণ কম কিন্তু আমানতকারীর সংখ্যা অধিক, সেক্ষেত্রে নগদ অনুপাত কম রাখলেও চলবে। আবার আমানতকারীর সংখ্যা কম কিন্তু আমানতের পরিমাণ বেশি, সেক্ষেত্রে নগদ অনুপাত কি করতে হবে, বেশি সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। 2 নাম্বার, চাহিদা মাত্র বা স্বল্প মেয়াদী নোটিশে দেয় ঋণ। ইসলামী ব্যাংকে তারল্য রক্ষার তাৎপর্যপূর্ণ উপায় হচ্ছে চাহিদা মাত্র ও স্বল্প মেয়াদী নোটিশে দেয় ঋণ। এই ধরনের ঋণ সাথে সাথে বা অতি অল্প সময়ে নগদ অর্থে রূপান্তর করা সহজ হয়। 3 নাম্বার হচ্ছে বন্ড ও সিকিউরিটিজ ক্রয়। ইসলামী ব্যাংক তারল্য সংরক্ষণের স্বার্থে সরকারি, স্বায়ত্তশাসিত ও ইসলামী প্রতিষ্ঠানের বন্ড, সার্টিফিকেট ইত্যাদি ক্রয় করে থাকে। তারল্য সংরক্ষণের জন্য ইসলামী ব্যাংক কি করে থাকে, সরকারি, স্বায়ত্তশাসিত ইসলামী প্রতিষ্ঠানের বন্ড বা সার্টিফিকেট এগুলো কি করে থাকে, বা বিভিন্ন সিকিউরিটিজ কি করে থাকে, ক্রয় করে থাকে। এটি একটি ব্যাংকের তারল্য সংরক্ষণে এটি একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কৌশল।
কারণ প্রয়োজনবশত এই সম্পদ স্বল্প সময়ে বিক্রয় করে নগদ অর্থে রূপান্তর করতে পারে, অথবা কেন্দ্রীয় ব্যাংকে এই সম্পদ বন্ধক রেখে ইসলামী ব্যাংক প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারে। 4 নম্বর হচ্ছে বাট্টাকৃত বিল। বিনিময় বিল বাট্টাকরণ ইসলামী ব্যাংকের একটি উল্লেখযোগ্য কাজ। তারল্য রক্ষার নিমিত্তে ইসলামী ব্যাংক সুপ্রতিষ্ঠিত তথা প্রখ্যাত প্রতিষ্ঠানের মেয়াদি বিনিময় বিল বাট্টাকরণ করতে পারে। বিনিময় বিল বাট্টাকরণ করে মেয়াদ শেষে ব্যাংক বাট্টা হিসেবে কিছু অর্থ আয় করে থাকে। বিনিময় বিল বাট্টা করলে আমি একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। ব্যাংকের আয়ের একটা উৎস বিনিময় বিল বাট্টাকরণ করলে ইসলামী ব্যাংক মেয়াদ পূর্তিতে যেমন এর অর্থ সংগ্রহ করতে পারবে, তেমনি খুব জরুরি মুহূর্তে বিল বাজারে তা বিক্রয় করে কেন্দ্রীয় ব্যাংকে পুনঃবাট্টা করে এর অর্থ কি করতে পারে, সংগ্রহ করতে পারে। বাজারে বিক্রয় করতে পারে অথবা কেন্দ্রীয় ব্যাংকে পুনরায় বাট্টা করে এর অর্থ কি করতে পারে, যদি মেয়াদ পূর্তি না হয়, মেয়াদ পূর্তির পূর্বে যদি অর্থের প্রয়োজন হয় ইসলামী ব্যাংকের, তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে বাট্টাকরণ করে অর্থ সংগ্রহ করতে পারে। 5 নম্বর হচ্ছে প্রাইস বন্ড। ইসলামী ব্যাংক প্রাইস বন্ড ক্রয় করেও তারল্য রক্ষা করতে সক্ষম হয়। অতি অল্প সময়ে এটি ভাঙিয়ে নগদ অর্থে চাহিদা পূরণ করা যায়। আমরা জানি প্রাইস বন্ড খুব দ্রুত ভাঙিয়ে আমরা কি করতে পারি, নগদ অর্থে চাহিদা কি করতে পারি, পূরণ করতে পারি। ট্রেজারি বিল ক্রয়। তারল্য সংরক্ষণের সুবিধার্থে ইসলামী ব্যাংক ট্রেজারি বিল ক্রয় করতে পারে। ট্রেজারি বিলের মেয়াদ আমরা জানি 1 বছর বা তার কম সময়ের জন্য হয়ে থাকে। এই বিল অনায়াসেই নগদ অর্থে কি করা যায়, রূপান্তর করা সম্ভব হয়। নেক্সট কোয়েশ্চেন, তারল্য ঝুঁকি ও সুদ হার ঝুঁকির মধ্যে পার্থক্য। আমি আগে একটু বলে নিই, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা পড়ানোর পূর্বে বলে নিচ্ছি যে ইসলামী ব্যাংক যেহেতু সুদের কোনো ব্যবসা করে না, সুদ নেয়ও না, সুদ দেয়ও না, ইসলামী ব্যাংকের কিন্তু কোনো সুদ হার ঝুঁকি নেই। জাস্ট ডিফারেন্সটা কি এটা দেখানোর জন্যই আমি কোয়েশ্চেনটা দিয়েছি এবং অ্যান্সারটা লিখেছি। একটু বলছি আমি। প্রথমত হচ্ছে কি আমরা পার্থক্যের বিষয় দেখব। পার্থক্যের বিষয় হচ্ছে কি তারল্য ঝুঁকি কি এবং সুদ হার ঝুঁকি কি। তারল্য ঝুঁকি হচ্ছে নগদ অর্থ পরিশোধের প্রয়োজনে পর্যাপ্ত নগদ অর্থ ব্যাংকে আছে কিনা এই সংক্রান্ত ঝুঁকি। এটা অবশ্যই ইসলামী ব্যাংকের তারল্য ঝুঁকি সৃষ্টি হতে পারে। যদি পর্যাপ্ত পরিমাণে নগদ অর্থ না রাখে, তাহলে সেই ক্ষেত্রে তারল্য ঝুঁকি সৃষ্টি হতে পারে। কিন্তু ইসলামী ব্যাংকে কিন্তু কোনো সুদ হার ঝুঁকি নেই, যেহেতু ইসলামী ব্যাংক কোনো সুদের ব্যবসা করে না। আবার বলছি, তারল্য ঝুঁকি হচ্ছে নগদ অর্থ পরিশোধের প্রয়োজনে পর্যাপ্ত নগদ অর্থ ব্যাংকের আছে কিনা এই সংক্রান্ত ঝুঁকি। আর সুদ হার ঝুঁকি হচ্ছে সুদ হার পরিবর্তনের ফলে ব্যাংকের নিট সুদ আয়, সম্পত্তির বা ইকুইটির উপর প্রতিকূল প্রভাব পড়লে এরূপ বিপদকে সুদ হার ঝুঁকি বলে। ব্যাংকে যদি সুদ হার পরিবর্তন হয়, তাহলে নিট সুদ আয় বা সম্পত্তি বা ইকুইটির উপর যদি কোনো অ্যাডভার্স এফেক্ট পড়ে বা প্রতিকূল প্রভাব পড়ে, তখন যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে কি বলা হচ্ছে, সুদ হার ঝুঁকি। উৎপত্তি, ব্যাংকে উত্থাপিত চেক বা পাওনা দাবি মেটানোর অক্ষমতা থেকে তারল্য ঝুঁকি সৃষ্টি হয়ে থাকে। গ্রাহক ব্যাংকে চেক দেওয়ার পরে ব্যাংক পাওনা পরিশোধ করতে পারলো না বা অক্ষমতা যদি সৃষ্টি হয়, তখনই তারল্য ঝুঁকি সৃষ্টি হবে। সুদ হার ঝুঁকি সৃষ্টি হয় বাজারে সুদের হারে উঠানামা এবং দায় ও সম্পত্তির মেয়াদপূর্তি সময়ের পার্থক্য থেকে। বাজারে যদি সুদের হার ওঠানামা করে, দায় ও সম্পত্তির মেয়াদপূর্তি পার্থক্য থেকেও কিন্তু সুদ হার ঝুঁকি সৃষ্টি হতে পারে। যে সমস্ত সিকিউরিটিজে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করা হবে, সেই ক্ষেত্রে কিন্তু সুদ হার ঝুঁকিটাও কিন্তু কি হবে, বেশি হবে। প্রভাব, আমানতকারীদের চাহিদা অনুযায়ী টাকা প্রদান করতে না পারলে ব্যাংকের সুনাম নষ্ট হয়, ফলে পরবর্তী সময়ে আর্থিক ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পায়। অন্যদিকে সুদ হার ঝুঁকির ক্ষেত্রে কি বলা হচ্ছে, সম্পত্তির মূল্য হ্রাস ও সুদ আয় কমে যাওয়ায় লাভের পরিমাণ যথেষ্ট কমে যায়। যদি সম্পত্তির মূল্য হ্রাস পায় বা সুদ আয় কমে যায়, সুদের ফলে যে আয় হচ্ছে, গতানুগতিক ব্যাংকগুলো কিন্তু সুদের ব্যবসা করে থাকে, যে আয় হচ্ছে সেটা যদি কমে যায়, তাহলে লাভের পরিমাণও কি হয়ে যাবে, কমে যাবে। উত্তরণের উপায়, পূর্ব থেকে নগদ প্রবাহ চিত্র তৈরি বা অনুসরণ ও প্রয়োজনে অধিক সুদে আমানত সংগ্রহ বা ক্ষতি স্বীকার করে সম্পত্তি বিক্রি করতে হয়। দায় ও সম্পত্তি সৃষ্টিতে মেয়াদপূর্তির সময় কমানো ও সুদ হার বিনিময়ের মাধ্যমে সুদ হার ঝুঁকি এড়ানো যেতে পারে। দায় ও সম্পত্তি সৃষ্টিতে যদি মেয়াদপূর্তির সময়টা কমানো যায়, তাহলে সেই ক্ষেত্রে সুদ হার ঝুঁকি এড়ানো যেতে পারে। আর তারল্য ঝুঁকির ক্ষেত্রে আগে থেকে যদি নগদ প্রবাহ চিত্র, অর্থাৎ কোন কোন খাতে কত অর্থ বিনিয়োগ হবে, কি পরিমাণ হতে পারে, সেটা যদি আগে থেকেই পূর্বানুমান করা যায়, তাহলে সেই ক্ষেত্রে এই ঝুঁকিটা এড়ানো যেতে পারে।
খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ইসলামী ব্যাংকে তারল্য সম্পর্কিত তথ্যসমূহ কি কি আমরা দেখব। চাহিদা মাত্র জনগণের আমানতের টাকা ফেরত প্রদান করার সামর্থ্যকে তারল্য বলে। ইসলামী ব্যাংকের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য তারল্য রক্ষার প্রয়োজন। তারল্যের পরিমাণ বেশি হলে ইসলামী ব্যাংকের ঋণদান ক্ষমতা কমে যায়, এই জন্য মুনাফা অর্জন ক্ষমতাও কমে যায়। অর্থাৎ বিনিয়োগের ক্ষমতা কি হয়ে যাচ্ছে, তারল্যের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অলস অর্থ বেশি পড়ে থাকবে, বিনিয়োগের পরিমাণ কমে যাবে এবং মুনাফা অর্জন ক্ষমতাও কি হয়ে যাবে, কমে যাবে। অপরদিকে তারল্যের পরিমাণ কম হলে ইসলামী ব্যাংকের ঋণদান ক্ষমতা ও মুনাফা অর্জন ক্ষমতা বেড়ে যায়, কিন্তু জনগণের আমানত ফেরত দানের ক্ষমতা কমে যায়। এই ক্ষেত্রে ঋণদান ক্ষমতা বা বিনিয়োগ ক্ষমতা বা মুনাফা অর্জন ক্ষমতা বেড়ে যাবে, কিন্তু জনগণের আমানত ফেরত দানের ক্ষমতা কি হয়ে যাবে, কমে যাবে। তাই এ দুটি পরস্পর বিরোধী নীতির মধ্যে সামঞ্জস্য রক্ষার জন্য তারল্য ব্যবস্থাপনার উপর ভিত্তি করে বিভিন্ন তথ্যের আগমন ঘটে। সে তথ্যগুলো আমি আলোচনা করছি, তার আগে আমি বলছি তারল্য এবং মুনাফা অর্জন ক্ষমতা। আমরা যদি বেশি পরিমাণে তরল সম্পদ রাখি তাহলে সেই ক্ষেত্রে মুনাফা অর্জন ক্ষমতা কমে যাবে, এবং বেশি পরিমাণে তরল সম্পদ রাখলে মুনাফা অর্জন ক্ষমতা কমে যাবে। আবার অন্যদিকে কম পরিমাণে সম্পদ তরল হিসেবে রাখলে সেই ক্ষেত্রে কিন্তু মুনাফা অর্জন ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ নেগেটিভ রিলেশনশিপ। প্রথমটি হচ্ছে স্বতারল্য বা প্রকৃত তারল্য তথ্য। এই তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকের কেবলমাত্র স্বল্পমেয়াদী ঋণ দান করা উচিত। এই তথ্যে বলা হচ্ছে, এই থিওরিটাতে বলা হচ্ছে ইসলামী ব্যাংকে শুধুমাত্র স্বল্পমেয়াদী ঋণ দান করা উচিত এবং তারল্য বজায় রাখার জন্য এরূপ ঋণ দেওয়া উচিত যাতে তা অনায়াসে তরল সম্পদে রূপান্তর করা যায়। ব্যাংক এই ক্ষেত্রে স্বতরলীকরণ ঋণপত্রের বিপরীতে ঋণ দেয় এবং এ ধরনের ঋণপত্র গ্রহণকালে তার বিপরীতে এমন পণ্য নির্দিষ্ট থাকে যাতে তার ঋণ গ্রাহক কর্তৃক স্বল্প সময়ের মধ্যে বিক্রয় হয়ে নগদ অর্থে পরিণত হয় এবং সে ঋণ ফেরত দিতে সক্ষম হয়। আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলছি। এই থিওরিতে বলা হচ্ছে যে ইসলামী ব্যাংক কি করবে, স্বল্পমেয়াদী ঋণ দান করবে এবং তারল্য বজায় রাখার জন্য এমনভাবে ঋণ দিবে যে যে সম্পদগুলোতে অর্থাৎ যেভাবে এমনভাবে ঋণ দিবে যাতে তা তরল সম্পদে কি করা যায়, অনায়াসে তরল সম্পদে রূপান্তর করা যায়। এই ক্ষেত্রে ব্যাংক স্বতরলীকরণ ঋণপত্রের বিপরীতে ঋণ দেয় এবং ঋণপত্র গ্রহণকালে তার বিপরীতে এমন পণ্য নির্দিষ্ট করা থাকে যে পণ্যগুলো খুব দ্রুত গ্রাহক কি করতে পারবে, খুব স্বল্প সময়ে বিক্রয় করে নগদ অর্থে পরিণত করতে পারবে এবং সে কি করবে, গ্রাহক ঋণ ফেরত দিতে সক্ষম হবে। কিছু বিবেচ্য বিষয় আছে এই থিওরির। ব্যাংক সমূহে সংগ্রহিত তহবিলে অধিকাংশ অর্থ চাহিদা আমানত হিসেবে সংগ্রহিত হয়, কাজে আমানত দানকারীদের চাহিদা মাত্র ব্যাংক তা ফেরত দানে বাধ্য থাকে। আমানতকারীগণের চাহিদা মাত্র ফেরত দেওয়ার জন্য আমানতের উল্লেখযোগ্য অংশ নগদ সংরক্ষণ করা প্রয়োজন। আমানতকারীগণের চাহিদা মাত্র ফেরত দেওয়ার জন্য আমানতের উল্লেখযোগ্য অংশ নগদ সংরক্ষণ করা প্রয়োজন এবং মুনাফা অর্জনের জন্য তহবিলের অংশবিশেষ স্বল্পমেয়াদী খাতে ঋণ বা অগ্রিম প্রদান করা যেতে পারে। তার মানে কি বলা হচ্ছে, চাহিদা মাত্র যাতে ফেরত দেওয়া যায় আমানতকারীদের অর্থ, এই কারণে কি করতে হবে, নগদ সংরক্ষণ করতে হবে এবং মুনাফা অর্জনের জন্য তহবিলের একটা অংশ বিশেষ কি করা হবে, স্বল্পমেয়াদী সেক্টরে বা খাতে কি করা হবে, ঋণ বা অগ্রিম প্রদান করা যেতে পারে। এই জাতীয় ঋণ স্বতারল্য বা স্বতরলীকরণ ঋণপত্রের বিপক্ষে প্রদান করা উচিত যাতে এরূপ ঋণপত্রের মেয়াদ পূর্তির পূর্বেই এর বিপরীতে সংরক্ষিত জামানত নগদ অর্থে রূপান্তরিত করা যায়। মেয়াদ পূর্তির পূর্বে যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে যাতে নগদ অর্থে রূপান্তর করা যায় ওই ধরনের সম্পদ কি করতে হবে, জামানত হিসেবে রাখতে হবে, যাতে ওই ধরনের সম্পদ খুব দ্রুত নগদ অর্থে বিক্রি করে অর্থ ফেরত দেওয়া যায়। ঋণগ্রহীতা নগদ অর্থ ঋণগ্রহীতা পণ্য বিক্রয় করবে এবং এই ঋণপত্রের মেয়াদ শেষে বিক্রয়লব্ধ অর্থ ব্যাংকে প্রদান করবে। এই ক্ষেত্রে ঋণপত্র বলতে অঙ্গীকারপত্র বা বিনিময় বিলকে বোঝানো হয়েছে। এটি হচ্ছে স্বতারল্য নীতি বা স্বতারল্য তথ্য। 2 নাম্বার হচ্ছে স্থানান্তর বা সঞ্চালনযোগ্য তথ্য, শিফটেবিলিটি থিওরি অফ ইসলামিক ব্যাংক।
এই তথ্যে কি বলা হচ্ছে? এই তথ্য অনুসারে ব্যাংক তার তারল্য বজায় রাখার স্বার্থে জনগণ থেকে সংগ্রহীত আমানতের একটা অংশ এমন সম্পদে বিনিয়োগ করবে যাতে নগদ অর্থের প্রয়োজনে কোনো ক্ষতি ছাড়াই বা ন্যূনতম ক্ষতিতে তা দ্রুত মাধ্যমিক বাজারে বিক্রয় করে অর্থ সংগ্রহ করা সম্ভব হয়। তাহলে কি বলা হচ্ছে? ব্যাংক কি করবে? তা তারল্য বজায় রাখার স্বার্থে জনগণ থেকে সংগ্রহীত আমানতের অংশবিশেষ এমন সম্পদ অর্জনে ব্যয় করবে যাতে নগদ অর্থের প্রয়োজনে কোনো ক্ষতি ছাড়াই বা খুবই স্বল্প ক্ষতিতে মেয়াদ পূর্তির পূর্বে তার মালিকানা অন্য ব্যাংকের নিকট কি করা যায়? হস্তান্তর করা যায় বা মাধ্যমিক বাজারে বিক্রয় করে অর্থ সংগ্রহ করা যায়। এরূপ সম্পদ বলতে মাধ্যমিক বাজারে বিক্রয়যোগ্য বিল, বন্ড, সিকিউরিটি ইত্যাদিকে বুঝায়। বিবেচ্য বিষয়গুলো কি কি? আমানতকারীগণ যেমন আমানতের অর্থ উত্তোলন করে তেমনি নতুন করে ব্যাংকে জমাও দেয়। তাই আমানতের অর্থ চাহিদামাত্র পরিশোধ হলেও পুরো আমানত নগদ অর্থে সংরক্ষণের প্রয়োজন নেই। আমানতকারী যেমন অর্থ উত্তোলন করে তেমনি আবার কি করে? ব্যাংকে কিন্তু নতুন করেও অর্থ জমা দেয়। তাই আমানতের অর্থ চাহিদামাত্র পরিশোধ হলেও আমানত নগদ অর্থে পুরো আমানত নগদ অর্থে সংরক্ষণ করার প্রয়োজন নেই। পুরো আমানত কিন্তু নগদ অর্থে সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু জমা পড়ছে। অর্থনৈতিক মন্দার মোকাবেলার জন্য ইসলামী ব্যাংক সমূহকে এমন কিছু সম্পদ অর্জন করা উচিত যাতে সেগুলোকে দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়। অর্থনৈতিক মন্দা মোকাবেলার জন্য কি করা উচিত? সম্পদ অর্জন করা উচিত যাতে সেগুলোকে কি করা যায়? খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়। অর্থনৈতিক মন্দা দেখা দিতেই পারে। এক্ষেত্রে এমন সম্পদ অর্জন করা প্রয়োজন যেগুলো বিক্রি করার জন্য শক্তিশালী মাধ্যমিক বাজার রয়েছে। এমন সম্পদে ইনভেস্ট করা উচিত যেগুলো খুব শক্তিশালী মাধ্যমিক বাজারে খুব দ্রুত কি করা যাবে? কম বা ন্যূনতম ক্ষতিতে কি করা যাবে? বিক্রয় করা যাবে। এই ক্ষেত্রে ব্যাংকে অর্জিত সম্পদগুলো এমন হওয়া উচিত যেগুলোর মালিকানা দ্রুত ও সহজে হস্তান্তর করা যায়। এই জাতীয় সম্পদ সংগ্রহের সম্ভাব্য আয়ের চেয়ে মূল্যজনিত ক্ষতির সম্ভাবনা যাতে কম থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত। নাম্বার 3 এবং লাস্ট ওয়ান হচ্ছে প্রত্যাশিত আয় তথ্য, অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরি অফ ইসলামিক ব্যাংক। এই তথ্য অনুযায়ী তারল্য সামর্থ্য ধরে রাখার জন্য নগদ অর্থ দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য সম্পত্তি সংরক্ষণ করা হলে তারল্য সামর্থ্য সংরক্ষিত হয় বটে, কিন্তু এতে ব্যাংকের আয়ের তেমন সুযোগ থাকে না। এই তথ্য অনুযায়ী বলা হচ্ছে তারল্য সামর্থ্য ধরে রাখার জন্য নগদ অর্থ বা দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য সম্পত্তি বা সিকিউরিটি সংরক্ষণ করা হলে সেক্ষেত্রে ব্যাংকে কিন্তু তেমন আয়ের সুযোগ থাকে না। তাই মেয়াদি ঋণ এমনভাবে দেওয়া উচিত যাতে একটি নির্দিষ্ট সময় পর পর কিস্তি আকারে মুনাফা বা লাভ সমেত উক্ত ঋণ ব্যাংকে ফিরে আসে। তাই এক্ষেত্রে বলা হয়েছে যে মেয়াদি ঋণ এমনভাবে দেওয়া উচিত যাতে একটা নির্দিষ্ট সময় পর পর সেটা কিস্তি আকারে মুনাফা বা লাভ সমেত উক্ত ঋণ ব্যাংকে ফিরে আসে। এই তথ্যানুসারে ঋণ গ্রহণকারী তার ঋণ পরিশোধের তালিকাটি প্রত্যাশিত আয়ের সাথে সমন্বয় করে। এক্ষেত্রে ঋণ গ্রহণকারী ব্যক্তি বা গ্রাহক কি করবে? ঋণ পরিশোধের তালিকাটি তার সে যে প্রকল্পে বিনিয়োগ করবে বা যে সিকিউরিটিজে বিনিয়োগ করবে তার প্রত্যাশিত আয়ের সাথে কি করে? সমন্বয় করে। বিবেচ্য বিষয়গুলো কি কি? কেন্দ্রীয় ইসলামী ব্যাংক এবং অন্যান্য উৎস হতে প্রয়োজনীয় ইসলামী ব্যাংক সমূহ নগদ অর্থ সংগ্রহ করতে পারে। তারল্য ক্ষমতা বজায় রাখার জন্য নগদ ও প্রায় নগদ অর্থ সংরক্ষণ ও স্বল্পমেয়াদী ঋণ প্রদান করা হলে তাতে ব্যাংকের আয় কম হয়। এতে দীর্ঘমেয়াদে ইসলামী ব্যাংক লাভবান হতে পারে না। দীর্ঘমেয়াদে কিন্তু করতে পারে না, ইসলামী ব্যাংক লাভবান হতে পারে না। ইসলামী ব্যাংকে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণদানের এমন খাত বের করা উচিত যেখানে ঋণ প্রদানের পর থেকে নির্দিষ্ট সময় অন্তর মুনাফা বা লাভ সমেত কিস্তি হিসেবে ঋণের অর্থ ফেরত পাওয়া যায়। এমন বিনিয়োগের ক্ষেত্র বের করা উচিত যেখানে বিনিয়োগ করলে আয়ও হবে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর মুনাফা এবং লাভ সমেত কিস্তি হিসেবে অর্থাৎ মুনাফা সহ কিস্তি হিসেবে ঋণের অর্থ কি পাওয়া যাবে? ফেরত পাওয়া যাবে। 4 নম্বর হচ্ছে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণের অর্থ কখন কি পরিমাণে ফেরত আসবে এর একটি তালিকা প্রস্তুত করা এবং প্রয়োজনে যাতে ভবিষ্যতে তারল্য ক্ষমতা সম্পর্কে আগাম ধারণা লাভ করা যায়। মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে যেহেতু এই
থিওরিতে বলা হয়েছে মধ্য দীর্ঘমেয়াদী ঋণে ইনভেস্ট করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে ঋণের অর্থ কখন কি পরিমাণ ফেরত আসবে তার একটি তালিকা প্রস্তুত করতে হবে, এবং সে অনুযায়ী যাতে ভবিষ্যতে তারল্য ক্ষমতা সম্পর্কে একটা আগাম ধারণা পাওয়া যায়, সে অর্থাৎ কি পরিমাণ অর্থ সংরক্ষণ করতে হবে সে সম্পর্কে যাতে একটা আগাম ধারণা পাওয়া যায়। ইসলামী ব্যাংক যে সমস্ত মেয়াদী ঋণ প্রদান করে তা একাধিক কিস্তিতে প্রদান করতে পারে। যে মেয়াদী ঋণগুলো প্রদান করবে সেগুলো একাধিক কিস্তিতে কি করতে পারবে, প্রদান করতে পারবে। একটি কিস্তিতে যে প্রদান করতে হবে তা কিন্তু না, বিভিন্ন কিস্তিতে বা একাধিক কিস্তিতে, একের অধিক কিস্তিতে কি করতে পারবে, প্রদান করতে পারবে। তারল্য সংরক্ষণের জন্য প্রয়োজনে প্রদত্ত ঋণের পরিমাণ হ্রাস করে এ থেকে প্রাপ্ত অর্থ প্রাথমিক সঞ্চিতিতে স্থানান্তর করা যেতে পারে। তারল্য সংরক্ষণের জন্য প্রয়োজনে প্রদত্ত ঋণের পরিমাণ কি করা যেতে পারে, হ্রাস করে এ থেকে প্রাপ্ত অর্থ প্রাথমিক সঞ্চিতিতে কি করা যেতে পারে, স্থানান্তর করা যেতে পারে। এই ক্ষেত্রে ঋণদানে যথাসম্ভব বন্ড বা সিকিউরিটি জামানত হিসেবে গ্রহণ করা আবশ্যক। ঋণদানে যথাসম্ভব এই ক্ষেত্রে কি করতে হবে, বন্ড বা সিকিউরিটি জামানত হিসেবে গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ।